যদি পুলিশ প্রোটেকশন দিয়ে রাজ্য সরকার যদি সুষ্ঠুভাবে কুরবানি করতে পারে সেই কুরবানি হবে। কিন্তু এই নিয়ে গা জোয়ারি করে নিজেদের মধ্যে অশান্তি করার কোনো প্রয়োজন নেই। আমি গরু কুরবানি দিতে পারবো না, আমি দেবো, ভেড়া দেবো, দুম্বা দেবো, ছাগল দেবো, অত মাংস খাবো না, অল্প মাংস খাবো, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু এটাও আমি হরপ করে বলতে পারি সরকার কি সিদ্ধান্ত নিয়েছে বা আগামী দিনে কি সিদ্ধান্ত নেবে, বা আপনাদের মতন ইউটিউব চ্যানেলও কী ধরনের প্রচার করছে না করছে, আমার কাছে সঠিক তথ্য নেই, সঠিক কিছু আমি বুঝে উঠতে পারছি না। বা সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিল, বা এই বিগত দিনের সরকারগুলো কীভাবে কুরবানি চালাতো, এ নিয়ে আমার ঠিক আমি মতামত দিতে চাইছি না। বিজেপি এসছে না বিজেপিকে আনা হয়েছে, বিজেপিকে পরিকল্পিতভাবে বাংলাতে আনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ছেলে খেলা করেছে ইলেকশনটাকে নিয়ে, আজকের দিনে ফলতা ইলেকশন হচ্ছে ইলেকশন। যদি সত্যিকারে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু প্রেমী হতো, তাহলে আজকের দিনে বিজেপি বিরোধী একটা মাত্র প্রার্থী লড়াই করতে পারত, জাহাঙ্গীর উইথড্র করে নেওয়ার পরে। কিন্তু সেই ধরনের কিছু আমরা দেখলাম না। আবার সেই ফলতায় ভোট ভাগ হবে, আজকের সিটটাও বিজেপি জিতবে। তাহলে যে অন্যান্য রাজনীতির দলগুলো আছে শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমদের নিয়ে খেলা করছে, এখানে শুধুমাত্র বিজেপিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, শুধুমাত্র বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই। কারণ বিজেপি তারা জাতের খেলা খেলবে, তারা হিন্দু মুসলমানের খেলা খেলবে, তারা হিন্দু হিন্দু খেলা খেলবে, সম্প্রীতি নষ্ট করার খেলা খেলবে, এরা ধর্মের নাম দিয়ে দেশটাকে বিক্রি করে দেওয়ার খেলা খেলবে। এটা কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এরা কোনো রকমভাবে এখনো পর্যন্ত তারা সুনির্দিষ্ট চিন্তাভাবনার মধ্যে এগুচ্ছে না। আপনাদের মিডিয়া চ্যানেলের মধ্যে দিয়ে বলবো, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল যে কোনো নির্বাচনে, একটা যদি কলেজ নির্বাচন হয় বা স্কুল ম্যানেজিং নির্বাচন হয়, তাতেও পর্যন্ত 1:1 লড়াই করতে হবে। নতুবা ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলোতে যেভাবে বছরের পর বছর বিজেপি ক্ষমতায় থাকছে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হচ্ছে, নিধন হচ্ছে, এই জিনিস বাংলাতে চলতে থাকবে। আর আমাদের সংখ্যালঘু মুসলিমের চোখের পানি রাস্তায় টপতে থাকবে, এর সুফল আমরা পাবো না। সিএ লাগু হলো কাল থেকে, কি বলবেন? সিএ লাগু কেন হবে না? যখন বিরোধী দলে 6টা ভোট বেশি পার্লামেন্টে যখন বিল পাস করা হচ্ছে, তখন যে এক্স মুখ্যমন্ত্রী, যে সরকার তৃণমূল সরকার, তার যে 8টা এমপি যাদের আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি, যারা মাসে কম বেশি 5 লক্ষ টাকা খরচা করার ক্ষমতা পায়, 2বার বিদেশ ভ্রমণ করার সুযোগ পায়, ট্রেনের টিকিট ফ্রি, প্লেনের টিকিট ফ্রি, তারা পার্লামেন্টে ভোট দিতে গেল না, সিএ বিরুদ্ধে ভোট দিল না। অর্থাৎ এই বিজেপি সরকার পশ্চিমবাংলা 8 জন তৃণমূল সাংসদের অনুপস্থিতিতে তারা সহজে বিলটা পাস করে নিয়েছে। অর্থাৎ সিএ তো ওরা করবেই। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিএ হলে আমার বুকের উপর দিয়েই হবে। বর্তমানে কি বলবেন সেটা নিয়ে? ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, এটা কোনো নেই, কিন্তু মনে হচ্ছে কোনো কারণবশত সেই দিনের কথা বললেও সেটা কথা রাখতে পারে। যদি কথা রাখতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বুকের হাড় কটা ভাঙতো, সেটাও চিন্তা করার বিষয় ছিল। উনি ওয়াকফ নিয়েও বলেছে যে দিল্লিতে যান, অমিত পোর্টাল চলছে, 140 বছর আগে যাদের ওয়াকফ কমিটির নাম আছে সেই নামগুলো আছে, বর্তমান ওয়াকফ কমিটিগুলোর নাম নেই। 140 বছর পিছনে চলে যেতে হচ্ছে। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাজ্য, যেখানে 1,84,000 একর ওয়াকফ সম্পত্তি আছে। শোনা যায় প্রাক্তন সরকারের অনেক মন্ত্রী আমলারা সেই ওয়াকফ সম্পত্তির মধ্যে যুক্ত। কলকাতা অনেক ওয়াকফ সম্পত্তি আছে,
প্রাক্তন সরকার যদি মুসলিম দরিদ্র হতো তাহলে রেশের মাঠ থেকে আরম্ভ করে গড়ের মাঠ এমনকি রাজভবনে মাসে সম্মত 7 টাকা ভাড়া দেওয়া হয়, মাত্র 7 রুপিস। তাহলে রাজ্য সরকার বিধানসভা থেকে বিল পাস করিয়ে অন্তত ওয়াকফ বোর্ডে এই ভাড়া দেওয়া সম্পত্তিগুলো মূল্য সাম্মানিকভাবে নির্ধারণ করতে পারত, কিন্তু করেনি। ভোটের আগে ফলতায় জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা বলে সম্বোধন করেছিলেন, বলেছিলেন আমি ঝুঁকবো না। ভোটের ঠিক 2 দিন আগে ঠিক এমন কি হলো যে তিনি তার পদ থেকে পদত্যাগ করলেন? তাহলে কি বিজেপির সাথে সমঝোতা রাজনীতি করছেন তিনি? আরে বাবা, জাহাঙ্গীর খান তো রক্তে মাংসে মানুষ। জাহাঙ্গীর খান তো একদিনে তৈরি হয়নি। জাহাঙ্গীর খান প্রিভিয়াস দিনে তার পরিচয়টা কি? কিন্তু জাহাঙ্গীর খান বা জাহাঙ্গীর খান চৌধুরী তৈরি হলো কিভাবে? কে তৈরি করলো? তার তো ফ্যামিলি আছে, তার তো বিপি বাচ্চা আছে, তাকেও বাঁচতে হবে। অনেক এমএলএ মন্ত্রীরা, এক্স সরকারি এমএলএ মন্ত্রীরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে, আর যাতে মুসলিম জাহাঙ্গীর খান। অর্থাৎ আমি মনে করি সে যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সময়ে উত্তম সিদ্ধান্ত। সুতরাং তার প্রাণেও ভয় আছে, সেও রক্তের মাংসের মানুষ। কে প্রোটেকশন দেবে? আগে যে 4 তারিখে আগে বড় বড় কথা তৃণমূল সরকারে, আর 4 তারিখে ফলাফল বেরোর পরে সব তো পিমেরে গর্তে ঢুকে পড়েছে। কে বাইরে আছে? একজন বলুক বাইরে আছে। অভিষেকে সে ভয়েস কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি অবস্থা আছে তার কথা কি কেউ শুনছে? মিটিং করছেন 80 জন এমএলএ, কজন উপস্থিত হচ্ছেন? এমপিরা কজন আসছেন? জেলা পরিষদের কজন আসছেন? তাহলে কি সব বিজেপির সঙ্গে সেটিং হচ্ছে? এরা যা 15 বছর ধরে যে তাণ্ডব করেছে, খাই খাই করেছে কবি সুমনের ভাষায়, যেভাবে ভুঁড়িটা ফুলে ফেপে মোটা হয়েছে। বামফ্রন্টের শেষ 2011 পর্যন্ত 1,89,000 কোটি টাকা দেনা ছিল পশ্চিমবাংলাতে। 15 বছর রাজত্বে এই সরকারের আমলে সেই দেনাটা চলে গেছে 8 লক্ষ কোটি টাকায়। অর্থাৎ এত টাকা সোনা দিয়ে রাস্তা বাঁধানো যেত। আপনি যান রাস্তাতে কঙ্কাল সাপ দাঁড়িয়ে আছে। এই ভোটের সময় রাস্তাগুলো খুলে অমুসলিম সম্প্রদায়ের মানুষদের আরো খেপিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস সরকার। মন্দির টন্দির তৈরি করে সংখ্যালঘুদের খেপিয়ে দিয়েছে। একটা সরকারি কাজ ধর্মীয় কোনো অনুষ্ঠানে অনুদান দেয়া, একটা মন্দির তৈরি করা, একটা মসজিদ তৈরি করা। শুভেন্দু যখন থেকে লাপালাপি লম্পঝম্প করছে, রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার স্টেপ নিতে পারত, নিল না কেন? কিসের ভয়ে নেয়নি? সে জবাবটা কে দেবে? যত তত মন্দির তৈরি করছে। রাজ্যের আর শিল্প নেই, ইন্ডাস্ট্রি নেই, অন্য শিল্পগুলো সচল করতে পারেনি। বিদেশে গেছে শিল্পপতি ধরে আনার নাম করে, কাপড়ে আঁচল ধরে ফিরেছে। আর কোটি কোটি টাকা কলকাতা বসে শিল্প মেলা উৎসব করেছে, একটা শিল্প তৈরি করতে পারেনি 15 বছর। কুরবানিটা আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হই, আমি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশটা মানব। তিনি বলেছেন রাষ্ট্রের বিধানের কথা, অর্থাৎ রাষ্ট্রের শান্তি বজায় রাখার জন্যে যদি রাষ্ট্র কোনো এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে কুরবানি হবে না, তাহলে কুরবানি হবে না। যদি পুলিশ প্রোটেকশন দিয়ে রাজ্য সরকার যদি সুষ্ঠুভাবে কুরবানি করতে পারেনি, সেই কুরবানি হবে। কিন্তু এই নিয়ে গা জোয়ারি করে নিজেদের মধ্যে অশান্তি করার কোনো প্রয়োজন নেই। আমি গরু কুরবানি দিতে পারবো না, আমি দেবো, ভেড়া দেবো, দুম্বা দেবো, ছাগল দেবো, অত মাংস খাবো না, অল্প মাংস খাবো, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু এটাও আমি হরপ করে বলতে পারি, সরকার কি সিদ্ধান্ত নিয়েছে বা আগামী দিনে কি সিদ্ধান্ত নেবে, বা আপনাদের মতন ইউটিউব চ্যানেলও কী ধরনের প্রচার করছে না করছে, আমার কাছে সঠিক তথ্য নেই। সঠিক কিছু আমি বুঝে উঠতে পারছি না, বা সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল, বা এই বিগত দিনের সরকারগুলো কিভাবে কুরবানি চালাতো, এ নিয়ে আমার ঠিক আমি মতামত দিতে চাইছি না। কিন্তু এইটুকু বলছি, কুরবানি যদি বন্ধ হয় রাষ্ট্রে একটা বিশাল ক্ষতি হবে, অর্থনৈতিকভাবে দুর্বল হবে। ইতিমধ্যে প্রচুর টন টন গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয়,
এবং হিন্দু সম্প্রদায়ের মানুষরা করে, মুসলিমরা কম করে। সেক্ষেত্রে পশ্চিমবাংলায় যে লক্ষ লক্ষ গরু কুরবানি হতো, অনেক অমুসলিম সম্প্রদায়ের মানুষ এই গরু কুরবানিতে বিক্রি করে মেয়ের বিয়ে দিত, কোনো একটা গয়না তৈরি করত, বা হাফ কাটা জমি কেনার চেষ্টা করত। তারা লোন নিয়েছে 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা করে, তারা গরুগুলো বিক্রি করতে পারছে না, কাঁদছে। আমি আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেখছিলাম যে একজন আত্মহত্যা করছে গরু না বিক্রি করতে পারার জন্য। এবং সাথে সাথে মানুষকে তো খেয়ে বাঁচতে হবে। মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু যদি না খায় ছাগল খাবে, ছাগল যদি না খায় ভালো দেশি মুড়ি খাবে। রয়্যালে আজকের যে মাংসটা 1000 টাকা কেজি, কালকে 2000 টাকা কেজি হবে, কিন্তু খাবে তো বটে। ওটা দুধ খাবে, ঘি খাবে, মাখন খাবে, খেতে হবে, বাঁচতে হবে। তাতে যদি অন্যান্য সম্প্রদায় যারা আছে তাদের কাছে যদি খাসির মাংসটা কাল থেকে 2000 টাকা কেজি বিক্রি হয়, তার জন্য তো সংখ্যালঘু মুসলিমরা দায়ী না। এই যে রাজ্য সরকার বলছে যে মাদ্রাসাতে বন্দে মাতরম যে সঙ্গীতটা তো এটা গাইতে হবে প্রতিদিন সকালবেলা। দেখুন, এটা সংবিধানের ব্যাপার। আমার সংবিধানে এখনো পর্যন্ত এই ধরনের কিছু আমার পড়া নেই বা জানা নেই। কিন্তু সংবিধান যদি বলে থাকে রাষ্ট্রে নাগরিক হিসাবে বন্দে মাতরম বলা বাঞ্ছনীয়, আলাদা ব্যাপার। সংবিধান কি বলেছে সেটা ভালো করে দেখতে হবে। জাতীয় সঙ্গীত বাদ দিয়ে বন্দে মাতরম আচ্ছা, এই সব টাকার এপিট আর ওপিট, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে নেই, এটা সংবিধান যেভাবে বলবে সংবিধান মেনে এই যে চলতে হবে। বর্তমানে যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে কতদিন টিকবে বলে মনে হচ্ছে, যা কার্যকলাপ চলছে অলরেডি? আমি বললাম গত যে সরকার ছিল 6 লক্ষ কোটি টাকা দেনা করেছে, উন্নয়নের নাম করে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। এই সরকারও রাতারাতি এসে ডবল ভাতা যেভাবে চালু করছে, মানুষ কাজ চায়, যুব সমাজ কাজের জন্য ঢুকছে। বৌদির দাঁত খিঁচুনি, রাতে বাবার জুতো পেটনি ছাড়া এদের কপালে আর কিছু জুটছে না। যুব সমাজকে যদি না অবিলম্বে এই সরকার কাজ দিতে পারে, শিল্প ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে, ধর্ম ধুয়ে যুব সমাজ খাবে না। আর যুব সমাজের শক্তি খুব ভয়ঙ্কর শক্তি। যে কোনো সময় যুব সমাজ যে কোনো সরকারকে যে কোনোভাবে ফেলে দিতে পারে। আগে পেটের ভাতের ব্যবস্থা করবে এই সরকার।